বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা অর্থাৎ আমার প্রিয় ছাত্রীরা, তোমাদেরকে আজকের অনলাইন শ্রেণী ক্লাসে স্বাগতম। তোমাদের আজকের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আমি আছি। আজকে পত্র শিরোনাম, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পত্র শিরোনাম যেটি তোমরা লেকচার 1-এ সেটার উপরে ক্লাস পেয়েছো, সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান। আমরা সামাজিক ইতিহাসের উপরে লেকচার 1-এ ক্লাস রেখেছি। আজকেও লেকচার 2-তে আমরা সামাজিক ইতিহাসের উপরে ক্লাস রাখব। তবে সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞানের ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়ের উপরে সামাজিক ইতিহাসের কিছু বিষয় আলোচনা করেছি, অর্থাৎ টপিকস আলোচনা করেছি। আজকে এই প্রথম অধ্যায়ের শেষের অংশ আলোচনা করব এবং পাশাপাশি আমরা দ্বিতীয় অধ্যায়েরও কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথম অধ্যায়ের শেষের অংশে আমরা কি আলোচনা করব সেটা আমরা একটু দেখি। প্রথম অধ্যায়ের শেষের অংশে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা তোমরা খেয়াল করো মেয়েরা, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক। সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্কটাকে আমরা সম্পর্ক আলোচনা করে পার্থক্য আলোচনা করব। প্রথমে আমরা সম্পর্কটা দেখার চেষ্টা করছি। মানব সমাজে সংঘটিত সকল ঘটনাবলীর ইতিহাস হচ্ছে সামাজিক ইতিহাস। মানব সমাজে সংঘটিত সকল ঘটনাবলীর ইতিহাস। অপরদিকে মানব সমাজের যাবতীয় কার্যকলাপ পর্যালোচনা করে সমাজবিজ্ঞানী। সামাজিক ইতিহাস যে বিষয়টা দেখে সেটা হচ্ছে যত রকমের ঘটনা ঘটেছে সব কিছুর ইতিহাস সামাজিক ইতিহাস আলোচনা করে। আর সমাজবিজ্ঞানীরা আলোচনা করে, অর্থাৎ সমাজবিজ্ঞানে যে বিষয়টা আলোচনা হয় সেটা হচ্ছে মানব সমাজের যাবতীয় কার্যকলাপ, মানে কার্যাবলী নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তারপরে আরেকটা সম্পর্ক দেখা যাচ্ছে, পরিবর্তনশীল সমাজের মানুষ হলো সামাজিক ইতিহাস, মানে যেই সমাজটা পরিবর্তনশীল সেই সমাজের মানুষ হচ্ছে সামাজিক ইতিহাস। অপরদিকে পরিবর্তনশীল সমাজ ও সমাজের মানুষ উভয়কে নিয়ে পঠন পাঠন করে সমাজবিজ্ঞান। ইতিহাস শুধু পরিবর্তনশীল সমাজের মানুষকে নিয়ে আলোচনা করে, আর সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজ এবং সেই সমাজের মানুষ দুটো দিক নিয়েই পঠন পাঠন করে। তারপরে যে পয়েন্টটা দেখা যাচ্ছে 3 নম্বর অ্যারো চিহ্ন দেখো, সামাজিক ইতিহাসের জ্ঞান সমাজবিজ্ঞানের অধ্যয়নকে সহজ ও সমৃদ্ধ করে। আবার সামাজিক ইতিহাসকে জানতে হলে সমাজবিজ্ঞানের পাঠ প্রয়োজন। তার মানে একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট বা একটা আরেকটার পরিপূরক। ইতিহাসের জ্ঞান সমাজবিজ্ঞানের অধ্যয়নকে অনেক বেশি সহজ ও সমৃদ্ধ করে, আর সামাজিক ইতিহাসকে যদি জানতে হয় তাহলে সমাজবিজ্ঞানের পঠন পাঠন প্রয়োজন। যেহেতু সমাজবিজ্ঞানীরা, আরেকটা পয়েন্ট আছে এই স্ক্রিপ্টের শেষের যে পয়েন্টটা সেটা দেখো, যেহেতু সমাজবিজ্ঞানীরা সমাজের আলোচনায় অতীতের প্রেক্ষাপটকে উপেক্ষা করতে পারে না। যেহেতু সমাজবিজ্ঞানীরা সমাজের আলোচনায় অতীতের প্রেক্ষাপটকে উপেক্ষা করতে পারে না, যেহেতু সমাজবিজ্ঞানীরা সমাজের আলোচনায় অতীতের প্রেক্ষাপটকে উপেক্ষা করতে পারে না, তাহলে সেহেতু চলমান সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞানের বিশ্লেষণ সমাজ ইতিহাসের জন্য খুবই জরুরি। সেহেতু চলমান সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞানের বিশ্লেষণ সমাজ ইতিহাসের জন্য খুবই জরুরি। তারপরে লক্ষ্য করো আমাদের শেষ পয়েন্ট, সমাজবিজ্ঞানের আলোচনায় ও বিশ্লেষণে অনেক সমাজতাত্ত্বিক পদ্ধতির অনুসরণ করা হয়। তাই সামাজিক ইতিহাসে সমাজের গঠন, বিভিন্ন সামাজিক সম্পর্ক, সামাজিক আচার আচরণ, প্রথা প্রভৃতি সমাজতাত্ত্বিক বিষয় সম্পর্কে ব্যাপক পর্যালোচনা করে। তারপরে দেখো আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে, আধুনিক সমাজবিজ্ঞান সমাজের ইতিহাস ভিত্তিক শ্রেণী বিভক্তিকরণের যে পদ্ধতি অনুসরণ করে তা ইতিহাস সংকলন বিদ্যা থেকে প্রাপ্ত। আর এভাবে একই উৎস থেকে যে বিষয়টা সৃষ্টি হয়, মানে একই উৎস থেকে যে সৃষ্টির রস গ্রহণ করে সমাজবিজ্ঞান ও সামাজিক ইতিহাস পরস্পর সহযোগিতা রক্ষা করে। পরিশেষে আমরা এটা বলতে পারি, সমাজে সংগঠিত সমাজের বিষয়গুলো সমাজবিজ্ঞানের বিষয় এবং এই বিষয়গুলো অতীত হবার পর এগুলো সামাজিক ইতিহাসের বিষয়, তথ্য উপাদানে পরিণত হয়। এটা ছিল আমাদের
মোটামুটি 6টা পয়েন্টের সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্কের উপরে আলোচনা। এখন তোমরা খেয়াল করো, সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা। পার্থক্য জিনিসটা কি সেটা নিশ্চয় বুঝতে পারছো। যদি তুমি একরকম হও, আমি আরেক রকম, আমি আরেক রকম হলে তুমি আর অন্যরকম। তো সেক্ষেত্রে দেখো মানে একটার সাথে আরেকটার কোনো মিল থাকবে না। তাহলে আমরা দেখি পার্থক্য জিনিসটা কি। প্রথমে দেখতে পাচ্ছ আমাদের একটা পয়েন্টকে আমরা হাইলাইট করেছি অ্যারো চিহ্ন দিয়ে। সমাজবিজ্ঞান গোটা সমাজ নিয়ে আলোচনা করে, কিন্তু সামাজিক ইতিহাস গোটা সমাজের চেয়ে সামাজিক ঘটনা বলির উপর বেশি জোর দিয়ে থাকে। এরপরে দেখা যাক অন্য পার্থক্য কি বলছে। মেয়েরা, অন্য পার্থক্য দেখতে পাচ্ছ পরিধি নিয়ে। সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক, পাশাপাশি সামাজিক ইতিহাসের পরিধি আমরা জানি অত্যন্ত সীমিত। এটা একটা পার্থক্য। তারপরে পার্থক্য, সামাজিক ইতিহাস অতীত ঘটনাবলীর বিবরণ তুলে ধরে, অপরদিকে সমাজবিজ্ঞান সমাজের মানুষের সকল ঘটনাসমূহের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। সমাজবিজ্ঞান বিভিন্ন পদ্ধতির মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু সামাজিক ইতিহাস বিভিন্ন পদ্ধতির মধ্যে আবদ্ধ থাকে না। সমাজবিজ্ঞান বর্তমান সমাজের সামাজিক সাংস্কৃতিক বিষয়সমূহের মধ্যে তার আলোচনা মূলত সীমাবদ্ধ রাখে, কিন্তু এখানে কিন্তু শব্দটা খেয়াল করে, এখানে আছে কিন্তু। তোমরা স্ক্রিনে যে জিনিসগুলো যদি বুঝতে না পারো আমি ছবি পাঠাবো, ছবি থেকে দেখে নিতে পারবে। এরপরে দেখো কিন্তু হ্যাঁ মেয়েরা লক্ষ্য করো, মেয়েরা সামাজিক ইতিহাস কেবলমাত্র অতীত সমাজের সাংস্কৃতিক বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকে। সমাজবিজ্ঞান পারস্পরিক সম্পর্কে আরেকটা পার্থক্য আমরা চলে এসেছি, এবং শেষ পার্থক্য মনে হচ্ছে সমাজবিজ্ঞান পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল, অপরদিকে সামাজিক ইতিহাস পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল নয়। তো সবশেষ আমরা এটা বলতে পারি, সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের বেশ কিছু পার্থক্য থাকলেও এই দুটি শাখা একে অপরের জ্ঞান চর্চার ক্ষেত্রকে বরাবরই সমৃদ্ধ করে আসছে। এটা ছিল আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শেষের অংশ। প্রথম অধ্যায়ের শেষের অংশে আমরা আলোচনা রেখেছি সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের মাঝে সম্পর্ক এবং সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের মাঝে পার্থক্য। প্রথমে সম্পর্ক, তারপরে আমরা পার্থক্য আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ের ভিন্ন কিছু টপিকস, কিছু যুগ সম্পর্কে আলোচনা তোমরা খেয়াল করবে। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের হ্যাঁ মেয়েরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি। নিচে ব্রেকেটে দেখো প্রস্তর যুগ লেখা হয়েছে, কারণ প্রাগৈতিহাসিক যুগ মানেই হচ্ছে প্রস্তর যুগ। তো এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় থাকবে প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগটা কী, আগে সেটা জানতে হবে। তারপরে এই যুগের কিছু স্তর আছে, সে স্তর এবং সে স্তরের প্রেক্ষাপটে আমরা প্রাচীন প্রস্তর যুগের সমাজের সংস্কৃতির বৈশিষ্ট্য এবং নব্য প্রস্তর যুগের সমাজের সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা রেখেছি। তো তাহলে আমরা শুরুতে প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ কি আমরা সেটা আলোচনা করার চেষ্টা করছি। খেয়াল করা আবারও, আমরা প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ কি এটা আলোচনা করব, এর বিভিন্ন স্তর, আজকে এর বিভিন্ন স্তর এবং প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। আমরা আজকে নব্য প্রস্তর যুগ নিয়ে আলোচনা করব না, এটা আমাদের পরবর্তী ক্লাসে হবে। আজকে আমরা প্রথম 3টা টপিকস আলোচনা করব। তাহলে শুরুতেই ধারাবাহিকভাবে আসা যাক, প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগটা কি। হ্যাঁ মেয়েরা দেখতে পাচ্ছ প্রাগৈতিহাসিক যুগ আমি মার্কিং করেছি, খেয়াল করো। বর্ণমালা ও লিখিত ভাষা আবিষ্কারের পূর্বেকার পৃথিবীর বিবর্তন ধারাকে প্রাগৈতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মানে যখন বর্ণমালা ও লিখিত ভাষা আবিষ্কার হয়নি, এই আবিষ্কার যখন হয়নি তার লিখিত ভাষা আবিষ্কারের পূর্বে, মানে যখন বর্ণমালা এবং লিখিত ভাষা ছিল না, সেই সময়ে পৃথিবীর যে বিবর্তন ছিল সেই বিবর্তনের ধারাকে প্রাগৈতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়। খ্রিস্টপূর্ব 500 অব্দ হতে প্রাগৈতিহাসিক যুগ শুরু হয়ে বর্ণমালা লিখিত ভাষায় আবিষ্কারের মধ্য দিয়ে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি হয়। এই যুগকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগ নামকরণের কারণ হলো মানুষের
শ্রম ও জীবন ধারণের মুখ্য উপকরণ ছিল অমসৃণ, মসৃণ, ভোঁতা বা তীক্ষ্ণধার পাথরখণ্ড। হাতিয়ার তৈরির একমাত্র উপাদান ছিল পাথর। এসব পাথরের মাধ্যমে মানুষ নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। এই শ্রেষ্ঠত্ব প্রমাণের সময়কে প্রত্নতত্ত্ববিদগণ প্রস্তর যুগ হিসেবে আখ্যায়িত করেছেন। এটা ছিল আমাদের প্রাগৈতিহাসিক যুগটা কি, মানে কোন যুগকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলছি এবং সেটা কোন সময়কাল থেকে শুরু হয়েছে। এখানে বলা হয়েছে, খেয়াল করবে, খ্রিস্টপূর্ব 500 অব্দ হতে। এবং এই যুগের নামকরণের কারণটা কি, যে কেন প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ বলা হয়েছে, কি কোন উপাদানগুলোকে কেন্দ্র করে। আমি উপাদানের কথা বলেছি, তোমরা আরেকবার ভালো করে দেখে নিবে। যদি ছবি দেওয়ার প্রয়োজন হয় আমি ছবি পাঠাবো, ভালো করে দেখে নিবে। আচ্ছা, তারপরে আমরা প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন স্তরগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। স্তর লক্ষ্য করো তোমরা, স্তর দেখানো হচ্ছে। হ্যাঁ মেয়েরা দেখো, প্রত্নতত্ত্ববিদরা এই প্রস্তর যুগকে 3টে স্তরে বিশ্লেষণ করেছেন। 1 প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্যপ্রস্তর যুগ, 3 নব্যপ্রস্তর যুগ। নিম্নে ছকের মাধ্যমেও দেখানো হয়েছে যাতে বিষয়টা অনেকটা পরিষ্কার করা যায়। দেখো, প্রস্তর যুগের নিচে যে আরো চিহ্ন 3টা, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। তারপরে প্রাচীন প্রস্তর যুগে আরও 3টা, প্রাচীন প্রস্তর যুগ থেকে আরও 3টে আরো চিহ্ন নেমে এসেছে। খেয়াল করো, প্রথমে আছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং সবশেষে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এখন আমরা দেখব নিম্ন প্রাচীন প্রস্তর যুগটা কি, মধ্য প্রাচীন প্রস্তর যুগ কি এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগটা কি। তো এই যুগগুলো জানার আগে আসলে আমাদের একটু করে প্রাচীন প্রস্তর যুগটা কি সেটা একটু করে জানতে হবে, তারপরে আমরা এই যুগ সম্পর্কে বলবো। আমরা প্রথমে একটু করে ছোট করে আমরা, হ্যাঁ মেয়েরা তোমরা লক্ষ্য করো, প্রাচীন প্রস্তর যুগ দেখা যাচ্ছে, যদিও একটু অস্পষ্ট মনে হতে পারে, তারপরেও আমি চেষ্টা করছি। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি পরিভাষা হলো প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ। প্যালিওলিথিক শব্দটি গ্রিক শব্দ প্যালিও, যার অর্থ প্রাচীন, এবং লিথাস, যার অর্থ পাথর, এই দুটি শব্দ থেকে এসেছে। সাধারণ অর্থে প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত, সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। আমি আবার বলছি, প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত, সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা 3টে স্তর আলোচনা করব। প্রথমে আমরা প্রাচীন প্রস্তর যুগটা কী সেটা বলেছি। আবার লক্ষ্য করো, প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত, সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। তাহলে আমরা যে 3টা স্তর বলেছি, যে প্রাচীন প্রস্তর যুগে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগটা কি, খেয়াল করো, স্ক্রিনে দেখা যাচ্ছে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগে নিম্ন পর্যায়ে খ্রিস্টপূর্ব 6 লক্ষ বছর থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর পর্যন্ত স্থায়ী হয়। মেয়েরা লক্ষ্য করে, এখানে স্থায়ী হয় কথাটা আছে, মোবাইল স্ক্রিনে পুরোটা আসলে তুলে ধরতে পারছি না, দুঃখিত। এরপরে খেয়াল করো, প্রত্নতাত্ত্বিকদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানব প্রতিনিধি হচ্ছে জার্মানিতে প্রাপ্ত হেডেলবার্গ মানব, ইন্দোনেশিয়ার জাভা মানব ও চীনের পিকিং মানব। এই যুগের হাতিয়ার তৈরি হতো পাথরের ছোট ছোট টুকরো দিয়ে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ পানি সরবরাহের উৎস এবং শিকার করার উপযোগী খোলা স্থানে বসবাস করত। তারা পাথরের গায়ে নদীর গতিপথ খোদাই করে রাখত। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে কাঁচা মাংস ভক্ষণ করত মানুষ, কিন্তু কালক্রমে তারা আগুন জ্বালাবার কৌশল আয়ত্তে এনে মাংসকে আগুনে তাপে পুড়িয়ে বা ঝলসে খেতে অভ্যাস করে। এরপরে মধ্যপ্রাচীন প্রস্তর যুগটা কি, মধ্যপ্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর আগে শুরু হয়ে সেটার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 30,000 বছর পর্যন্ত। প্রত্নতত্ত্ববিদদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জার্মানিতে প্রাপ্ত নিয়ানডার্থাল মানব ছিল এই যুগের বাসিন্দা। এই যুগে ফলক হাতিয়ার নির্মিত হতো। এই যুগের মানুষ যেসব হাতিয়ার তৈরি করত তা ছিল অধিকতর সরু ও ধারালো ছিল। মেয়েরা এখানে দেখো, ধারালো কথাটা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুনের ব্যবহার জানত, যেটা নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ অনেক পরে শিখেছে, এবং যখনই শিখেছে তখনই মধ্যপ্রাচীন প্রস্তর যুগ শুরু হয়ে যায়। তারা গুহায় বসবাস করতে এবং
তোমার যেটা হচ্ছে মানুষের মৃত্যু হলে গুহায় বসবাস করতে, এবং পাশে দেখো, এবং মানুষের মৃত্যু হলে মানুষের মৃত্যু, এরপরে খেয়াল করো, মৃত্যু হলে হলুদ ও লাল রং মেখে মৃতদেহ কবর দিত। আমি আবার বলছি, তারা গুহায় বাস করতো এবং মানুষ যখন মারা যেত তখন মরদেহের গায়ে হলুদ এবং লাল রং মেখে মরদেহ কবর দিত। এই যুগের মানুষ আত্মার অমরত্ব সম্পর্কে ধারণা লাভ করে এবং আত্মা দেহে পুনরায় ফিরে আসে বলে তারা বিশ্বাস করত। এই বিশ্বাস থেকে এই যুগের মানুষ কি করত? কবরের মধ্যে খাদ্য, পানীয়, মৃতের ব্যবহার্য হাতিয়ার প্রভৃতি রেখে নানা রকম আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে তারা কবর দিত। এরপরে আমাদের প্রাচীন প্রস্তর যুগের যেটা 3 নাম্বার যুগ ছিল, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, আমরা সেটা সম্পর্কে আলোচনা করব এখনই। মেয়েরা লক্ষ্য করো, আমাদের 3 নাম্বার পয়েন্ট উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ খ্রিস্টপূর্ব 30,000 বছর পূর্বে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 10,000 বছরকাল পর্যন্ত স্থায়ী হয়। ক্রোম্যাগনন একটা মানব ছিল যারা এই যুগের বাসিন্দা ছিল, প্রত্নতত্ত্ববিদরাই বলেছেন। এই যুগের মানুষেরা আরও উন্নত ধরনের হাতিয়ার তৈরি করত, যেটা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগের মানুষ করেছে, তার থেকেও কিছুটা উন্নত ছিল। এই সময়ের হাতিয়ারের মধ্যে তোমার আল নামক ছিদ্রকারী সূচ, কাটা বিশিষ্ট হরপন এই সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার। আল নামক একটা সূচ ছিল, তাকে আল বলা হতো, এবং কাটা বিশিষ্ট হরপন প্রভৃতি এই সময়ের হাতিয়ার, মানে শিকার কাজে ব্যবহার করত। তারা গুহার দেয়ালে ছবি আঁকত। এই সব ছবির মধ্যে বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা থাকতো। তারা নানা রকম অলংকার, যেমন হাতির দাঁত, শামুক ও ঝিনুকের কণ্ঠহার ব্যবহার করত। এই যুগের মানুষও মৃত্যু, আত্মা, নিদ্রা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করেছিল। মৃত্যু হলে আত্মা দেহ হতে চলে যায় বলে তাদের বিশ্বাস ছিল। এটা ছিল আমাদের প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা। প্রাচীন প্রস্তর যুগের 3টা স্তর আলোচনা করেছি, একটা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, তারপরে মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এবং শেষটা দেখতে পাচ্ছ, এটা উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। তোমরা খেয়াল করো, সেটা এখন প্রথমে আমরা পয়েন্টগুলোকে দেখাবো, তারপর আমরা পয়েন্টের আলোকে আমরা সেগুলোর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে খেয়াল করো মেয়েরা, পয়েন্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেটা বলেছিলাম। মেয়েরা দেখো, প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ নিম্নে পয়েন্ট আকারে দেওয়া হলো। প্রথমে পয়েন্ট, তারপর আমরা এগুলোর উপরে আলোচনা করব। বাসস্থান, খাদ্য, বস্ত্র, আগুনের ব্যবহার, হাতিয়ার, সামাজিক জীবন, শিকার, শিল্পকলা, শ্রম বিভাজন, ধর্মবিশ্বাস, অন্ত্যেষ্টিক্রিয়া। বাসস্থানের যে বিষয়টা আসবে, যে বাসস্থান জিনিসটা কি? বাসস্থান হচ্ছে আসলে এই সময়ে প্রাচীন প্রস্তর যুগের জলবায়ু ছিল অনেকটা উষ্ণ মৃদু। মানুষ তখন কোনো রকম আশ্রয় ছাড়াই উন্মুক্ত স্থানে বসবাস করত। তুষার যুগের আবির্ভাবের সাথে সাথে শীতের প্রচণ্ডতা ও কনকনে প্রবল হাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে গুহায় আশ্রয় নিতে হয়েছে। শরীর গরম রাখার জন্য পশুর চামড়া দিয়ে শরীর ঢাকতে হয়েছে। শুকনো পাতা, ডাল ও কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাতে হয়েছিল। তার মানে তারা যখন গরম পড়তো তখন তারা খোলা আকাশের নিচে বাস করতো, এবং যখন খুব বেশি শীত পড়তো তখন তারা গুহায় আশ্রয় নিত। এভাবে তারা বসবাস করতো, এবং শরীরকে কিছু চামড়া দিয়ে, পশুর চামড়া দিয়ে ঢেকে রাখতো, এবং শুকনো পাতা, ডাল ও কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে রেখেছিল। এবং গুহায় আশ্রয় পাওয়ার পর পশুর সাথে প্রতিযোগিতা করতে হয়েছে তাদেরকে। তখন তারা এই আগুনকে ব্যবহার করেছিল পশুর সাথে মোকাবেলা করার জন্য। তারপরে দেখো পয়েন্ট রাখা হয়েছে খাদ্য। তোমরা দেখতে পাচ্ছ খাদ্য জিনিসটা কি, মানে প্রাচীন প্রস্তর যুগে খাদ্যটা কি ছিল। প্রাচীন প্রস্তর যুগের মানুষ নিজে খাদ্য উৎপাদন করতে পারতো না, সম্পূর্ণরূপে প্রকৃতির উপর খাদ্যের জন্য নির্ভরশীল ছিল। শিকার ও সংগ্রহ এবং আহরণ করা ছিল তাদের প্রধান জীবিকা। মানে তারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারতো না, তারা কি করতো তাহলে? তারা শিকার করতো এবং খাদ্য সংগ্রহ বা আহরণ করতো। এবং তারা কি মানে খাবার সংগ্রহ করতো বা শিকার করতো, যেমন এখানে ছিল হরিণ, ঘোড়া, বন্য শূকর, ছোট পাখি, খরগোশ, বনমোরগ, হাঁস, রাজহাঁস, এগুলো তারা শিকার করতো, এবং দলবদ্ধভাবে যেগুলো শিকার করতো সেগুলো তারা ভাগাভাগি করে খেত। এরপরে
দেখতে পাচ্ছ বস্ত্র। বস্ত্র পয়েন্টটা প্রাচীন প্রস্তর যুগের প্রথমে মানুষ যদিও কোনো বস্ত্র পরিধান করতো না, তো এই যুগের শেষের দিকে মানুষ শীত থেকে বাঁচার জন্য চামড়া দিয়ে শরীরকে জড়িয়ে রাখতো এবং পরবর্তীতে তারা এই চামড়াকে শরীরের মাপ অনুযায়ী সেলাই করে নিত। সেলাইয়ের জন্য পশুর হাড়, যেটা বলা হয়েছিল যে আমরা বলেছিলাম যে সূচ ব্যবহার করতো, পশুর হাড় দিয়ে সেটা তৈরি হতো, সেই সূচ হিসেবে, এবং শক্ত গাছের বাকল দিয়ে তৈরি সুতা হিসেবে গাছের বাকলকে সুতা বানাতো এবং পশুর হাড়কে সূচ বানাতো। এইভাবে তারা চামড়াগুলোকে শরীরের মাপ অনুযায়ী সেলাই করে নিত। মোটামুটি এটাই ছিল বস্ত্র। আগুনের ব্যবহার তারা কিভাবে শিখেছিল? আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত করার পরে মানুষ মাংসকে পুড়িয়ে খাওয়া শুরু করলো। মানে এই যুগে যেটা বৈশিষ্ট্য ছিল, তারা অনেক পরে আগুন জ্বালাতে শিখেছে এবং জ্বালানোর পরে তারা বিভিন্ন মাছ এবং মাংসকে পুড়িয়ে বা ঝলসিয়ে খেতে শিখেছে। প্রথম দিকে মানুষ আগুন তৈরি করতে পারতো না ঠিকই, কিন্তু বাইরে থেকে আগুন সংগ্রহ করে এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত। আগুনের ব্যবহারে 4 ধরনের পরিবর্তন এসেছিল এই প্রস্তর যুগে। তারা যখন আগুন আবিষ্কার করে তখন তারা বিরাট শক্তিকে নিয়ন্ত্রণে এনেছিল। যেমন পশুর সাথে তারা মোকাবেলা করেছিল এই আগুনের মধ্য দিয়ে, একটা অন্যতম দিক। আগুনের আবিষ্কারের ফলে তারা এই জানোয়ার থেকে যখন রক্ষা পায়, জন্তু জানোয়ার শিকার করা তাদের জন্য আরও বেশি সহজ হয় এবং আগুনের তাপের মধ্য দিয়ে শীতের তীব্রতা থেকে তারা রক্ষা পেয়েছিল। তারপরে আগুনের আবিষ্কারের ফলে তারা রান্নাও করতে পেরেছে, খুব ভালো ভালো কিছু রান্না পুড়িয়ে খেতে পেরেছে। আগুনের আবিষ্কারের ফলে অল্প সময়ে তারা আহার ব্যবস্থা করেছিল। এরপরে দেখো আগুনের ব্যবহারের পরে হাতিয়ার জিনিসটা কি? হাতিয়ার বলতে এই সময় আসলে কি হাতিয়ার ছিল? পাথরের হাতিয়ার তো অবশ্যই ছিল। মূলত পাথর থেকে পাথর খসিয়ে তৈরি হাতিয়ারকে মূল পাথরের হাতিয়ার বলতো তারা। মানে পাথর দিয়ে পাথরকে তারা সরু করতো, একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে ঘষে 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 সরু করতো। যেমন এই পাথরের হাতিয়ার ছাড়াও, এগুলো ছাড়া তারা হস্তকুঠার, শাবল, ছুরি, বাটালি, বিউরিন, আল নামক ছিদ্রকারী সূচ, বর্ষা, বল্লম, কাঁটা বিশিষ্ট হাফর বা হারফন ইত্যাদি তারা তৈরি করেছিল তোমার পাথরের সাহায্যে। মানে পাথর দিয়ে সেগুলোকে তারা মেরামত করতো, বানাতো। পাথর ছাড়াও জীবজন্তুর হাড়, হাতির দাঁত, পশুর শিং ব্যবহার করা হতো হাতিয়ারের জন্য। আবার বলছি, পাথর ছাড়াও তারা জীবজন্তুর হাড়, হাতির দাঁত এবং পশুর শিং ব্যবহার করত। তারপরে সামাজিক জীবন। এই সময়কালের সামাজিক জীবনটা কেমন ছিল যদি আমরা বলি যে তাদের সামাজিক জীবন কেমন ছিল? সামাজিক জীবনটা আসলে ছিল পরিবার ও সমাজের নেতৃত্ব বিষয়ে বিতর্ক থাকলেও অনেকে মনে করেন যে তখন পরিবার ও সমাজের নেতৃত্ব মহিলাদের উপর ন্যস্ত ছিল এবং তারা দলবদ্ধ হয়ে বাস করত। দলবদ্ধ থাকতে গিয়ে তাদেরকে জ্ঞাতি সম্পর্কের বিষয়ে জোট বাঁধতে হয়েছিল এবং মহিলাদের নেতৃত্ব ছিল। একই পূর্বপুরুষ থেকে যাদের জন্ম নৃবিজ্ঞানীরা একে ক্ল্যান নামে অভিহিত করেছেন। এই ক্ল্যানের মাধ্যমে ছোট ছোট শিকার কার্য পরিচালনা করা হতো। বড় শিকারের জন্য বেশি লোকের প্রয়োজন দেখা দেওয়ায় আদিম মানুষ কয়েকটি ক্ল্যান নিয়ে ট্রাইব সৃষ্টি করেছিল, কয়েকটি ট্রাইব। এরপরে দেখো পোশাক পরিচ্ছদ। তাদের পোশাক কেমন ছিল কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম। তাদের পোশাক তারা পশুর চামড়া দিয়ে এবং গাছের ছাল বাকল দিয়ে এবং পশুর চামড়াকে সেলাই করতো, বিভিন্ন হাড়কে সূচ বানিয়ে এসব দিয়ে গাছের ডালপালাকে তারা সুতো বানিয়ে তারা তাদের শরীরের মাপ মতো পোশাক পরিচ্ছদ করতো, বিভিন্ন গহনা পরতো, পশুর হাড়কে গহনা হিসেবে বানাতো তারা। এরপরে তোমার শিকার জিনিসটা কি? তারা বড় বড় প্রাণী শিকারের দিকে অনেক সময় ধাবিত হয়েছিল। পাথরের উন্নত অস্ত্র ব্যবহারের পাশাপাশি ফাঁদ পেতেও তারা পশু শিকার করত। সুতরাং প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে ছোট ছোট প্রাণী শিকার করলেও পরবর্তীতে তারা যখন হাতিয়ার উন্নত করে তখন তারা বড় বড় ধরনের শিকারও করেছিল। তারপরে খেয়াল করো শিল্পকলা জিনিসটা আসলে এই জিনিসটা কি? শিল্পকলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ শিল্পকলার বিভিন্ন শাখায় যথেষ্ট অগ্রগতি লাভ করে। বিশেষ করে গুহাচিত্র, মানে গুহার ভেতরে তারা কিছু চিত্রাঙ্কন করত। বেশিরভাগই গুহাচিত্রে বিভিন্ন জীবজন্তু শিকারী জীবন প্রাধান্য পেয়েছে। তারা কী ধরনের পশু শিকার করেছে সে পশুর ছবি এঁকে রাখতো, কীভাবে শিকার করেছে ওভাবে শিকারের ছবিটা এঁকে রাখতো। এছাড়া নৃত্যরত, মানে কোনো নারী নেচেছে, নাচছে, এই ধরনের মূর্তিও তারা স্থান দিয়েছিল মূর্তি তৈরি করে। শিল্পকলা তাদের এ ধরনের জিনিস। এরপরে দেখো শ্রম বিভাজন। এই যুগে শ্রম বিভাজন হয় নারী ও পুরুষ বয়স ভেদে, নারী পুরুষ ও বয়স ভেদে তোমার
যোগে খাদ্য সংগ্রহ কর্মকাণ্ডে মানে নারীদেরকে কাজ ভাগ করে দেওয়া হতো, বয়স্কদেরকে কাজ ভাগ করে দেওয়া হতো, এভাবে পুরুষরা একটা কাজ করত, পুরুষরা বেশিরভাগ শিকার করত, নারীরা ঘরের ভেতরে বা আঙ্গিনার কাজ করত। এরপরে তোমার ধর্মবিশ্বাস বলতে যেটা ছিল, এখানে তারা বিভিন্ন জাদুবিদ্যা এসবে অদৃশ্য বা অলৌকিক শক্তিতে বিশ্বাস করত। এবং সবশেষে অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া বলতে যেটা বোঝায় তারা তোমার কোনো তারা পুনর্জন্মে বিশ্বাস করত, যার জন্য তারা মৃতদেহের কবরে খাদ্য, পানি এবং বিভিন্ন সামগ্রী তারা মৃতদেহকে যখন কবরস্থ করা হতো তখন মৃতদেহের সাথে সেটা দিয়ে দিত। মৃতদেহকে হাত পা পুড়ে এমন করে রাখা হতো যে ভঙ্গিতে মায়ের পেটে শিশু থাকে, হাত পাকে ভেঙে ছোট করে মায়ের পেটের শিশু যেভাবে ছোট হয়ে থাকে এভাবে রাখা হতো। এছাড়া মৃতদেহের শরীরে লাল রঙের প্রলেপ লাগানো হতো যা রক্তের প্রতীক ছিল। যাই হোক, এতটুকু ছিল আমাদের প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। আমি পয়েন্টগুলো দিয়েছি, তোমরা যে কোনো বই থেকে পয়েন্টগুলো পেলে সুন্দর করে নোট আকারে তৈরি করে রাখবে। প্রয়োজনে নোট করতে করতে তোমার শেখা হয়ে যাবে। যখন তুমি কোনো জিনিস দেখে দেখে নোট লিখবে তখন কিন্তু সেটা তুমি পড়ছো এবং লিখছো, তখনই কিন্তু তোমার শেখা হয়ে যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে, পয়েন্টগুলো দিয়েছি, পয়েন্টগুলো আমি বর্ণনা করেছি, কিন্তু তুমি তো অবশ্যই কোনো বই থেকে এই পয়েন্টগুলোর আলোকে যদি তুমি আরও পয়েন্ট পাও তাহলে আরও ভালো। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি, যদি কোনো বই আরও থাকে, আমি 3টা বইয়ের আলোকে আলোচনা করেছি, আমার কাছে এই পয়েন্টগুলি যুক্তিসঙ্গত মনে হয়েছে। ঠিক আছে ছাত্রীরা, আজকে এখানেই আমরা আমাদের অনলাইন ক্লাস মানে তোমাদের লেকচার 2 উপরে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সামাজিক ইতিহাসের দ্বিতীয় পত্রের আলোচনা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।